দেখো ব্রো, তুমি যদি ট্রেডিং শিখতে চাও না ভালো করে, তাহলে তোমাকে প্রথমে অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, হয়তো তোমাকে শিখতে হতে পারে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ওকে, কালারটা চেঞ্জ করে দিই। তোমাকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখতে হবে। কি শিখতে হবে? ক্যান্ডেল স্টিক। ওকে, ক্যান্ডেল স্টিক শিখতে হচ্ছে। তারপর কি শিখতে হচ্ছে? চার্ট প্যাটার্ন শিখতে হচ্ছে। আর কি শিখতে হচ্ছে? বিশেষ করে যেটা সবচেয়ে মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রেডিং সাইকোলজি। ঠিক আছে, ট্রেডিং সাইকোলজি শিখতে হচ্ছে। তাছাড়া তোমাকে ভালো করে মার্কেটকে অ্যানালাইসিস করতে হবে, প্রতিদিন নিউজ দেখতে হবে। ঠিক আছে, যে নিউজে কি বলছে। তারপরে বিভিন্ন রকমের স্টকস নিয়ে ঘাঁটতে হবে, কোন স্টকের প্রভাব কোন মানে এই নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটিতে যখন তোমরা ট্রেড করবে, সেই ইন্ডেক্সে কোন স্টকসের ওয়েটেজ বেশি, সেই স্টকস কেমন পারফর্ম করতে পারে, তার একটা এফেক্ট সেই ইন্ডেক্সের উপর ডেফিনেটলি পড়ে একটা। ঠিক আছে, মনে করো নিফটি ব্যাংকের কথা বলছি। ঠিক আছে, নিফটি ব্যাংকের কথা আমি বলছি। তো নিফটি ব্যাংকে সবচেয়ে ওয়েটেজ বেশি রাখে কে? এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, এটাকে বলা হয় হাতি, অনেক বড় একটা ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংক যদি কোনো দিন 2, 3 বা 4% যদি ডাউন হয়ে যায়, তো ব্যাংক নিফটি কি গাঁ গাঁ করে উপরের দিকে উঠবে নাকি? ইম্পসিবল। ঠিক আছে, সেও থোড়া বহুত নিচে নামবে বা জিগজ্যাগ করবে, কনসোলিডেট করবে, বা নিচে নামার সম্ভাবনাটা বেশি থাকে। ঠিক আছে, কারণ কারণ এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজটা সবচেয়ে বেশি থাকে নিফটি ব্যাংকের মধ্যে, ইন্ডেক্সের মধ্যে। ঠিক আছে, তো এই সমস্ত কারণের জন্য এই সমস্ত কিছু শিখতে হবে, জানতে হবে, তারপর তুমি ট্রেডিং করতে আসতে হবে। তাছাড়াও কি এগুলো শুধু শিখলেই হয়ে যাবে? তাছাড়াও আর কি কি রয়েছে? তোমাকে শিখতে হবে সাপোর্ট কোথায়। ঠিক আছে, সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স সাপোর্ট কী জিনিস, আরও বিভিন্ন রকমের টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপরে আর কি কি রয়েছে, প্রাইস অ্যাকশন। ঠিক আছে, তাহলে এত কিছু শেখার পরে, কমপ্লিট শেখার পরে মার্কেটে আসবে, তারপর তুমি টাকা বানাবে না, তারপরেও তুমি লস করবে। সবচেয়ে বিগেস্ট লেসন, মানে সবচেয়ে বিগেস্ট যে জিনিসটা তোমাকে বেশি করে শেখাবে, ঠিক আছে, মানে সবচেয়ে বড় গুরু কে? না তোমার লস। তুমি যদি না লস করো ব্রো, তাহলে তুমি মার্কেট থেকে শিখতে পারবে না। ঠিক আছে, আর তুমি যদি এখন বিগিনার স্টেজে হয়ে থাকো, অন্ধের মতো টাকা লাগাচ্ছ, আর অন্ধের মতো প্রফিট হচ্ছে, বা অন্ধের মতো লস হচ্ছে। অনেকে বলে, দাদা আমি ট্রেডিংয়ে টাকা লাগাই, কখনো লস হচ্ছে, কখনো লাভ হচ্ছে। তার মানে তোমরা এই প্রশ্নটা করছো কেন? কারণ তোমরা ট্রেডিং সম্পর্কে কিছু জানোই না। কেউ তোমাকে সাজেস্ট করেছে, ভাই এই অ্যাপটা খোল, এখানটায় অ্যাকাউন্ট খোল, খুলে টাকা লাগা, যখন উপরে যাবে তখন টাকা লাগিয়ে দিবি, দেখবি তোর টাকা বেড়ে যাবে, যখন নিচে যাবে টাকা লাগিয়ে দিবি, দেখবি তোর টাকা বেড়ে যাবে। তো এইরকমভাবে অনেকে ট্রেডিং করে। তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু লার্ন ট্রেডিং। সো আমাদেরকে প্রপারলি জ্ঞান নিতে হবে। ঠিক আছে, একটু বক বক করছি, কারণ সত্যিকারের ট্রেডিংয়ে একটু বক করতে হয়। অ্যাকচুয়ালি অনেকেই আছে এরকমই মেন্টালিটি নিয়ে আছে, তো বাদ দাও। ঠিক আছে, এই সম্পর্কে আমি এরকম ডিটেলস ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। তো যদি তোমরা যদি চাও চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমত কি দরকার? ট্রেডিং শিখতে গেলে তোমাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট দরকার। ঠিক আছে, একটা ডিম্যাট অ্যাকাউন্ট দরকার, প্রপার ডিম্যাট অ্যাকাউন্ট দরকার, একটা ব্রোকারেজ মানে অ্যাকাউন্ট ব্রোকার। তো সেই অ্যাকাউন্টটা কিভাবে সিলেক্ট করবে? সবচেয়ে বেস্ট হবে বিগিনারদের জন্য আমি বলবো। ঠিক আছে, গ্রো। ঠিক আছে, আমি পার্সোনালি এটা মানে এটা কোনো স্পন্সার ভিডিও নয়, পার্সোনালি আমি গ্রোকে বলবো, কারণ গ্রো হচ্ছে খুব ভালো, ইজি টু ইউজ। ঠিক আছে, তাছাড়াও এর পরে যদি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান গ্রো। ঠিক আছে, অ্যাঞ্জেল ওয়ান হচ্ছে বেস্ট অ্যাপ। এটা বহু বছরের অ্যাপ, বহু দিনের অ্যাপ, এবং বড় মানে খুব ট্রাস্টেড অ্যাপ। ঠিক আছে, তো অ্যাঞ্জেল ওয়ানে বেসিক্যালি যারা অপশন ট্রেডিং তো করাই যায় একদম দারুণভাবে। আর যদি বেসিক্যালি কেউ যদি চায় যে আমি ইনভেস্ট করব বা সুইং ট্রেডিং করব, তো সেক্ষেত্রে কিন্তু বেস্ট অ্যাপ হবে কিন্তু অ্যাঞ্জেল ওয়ান ব্রো। ঠিক আছে, এটা মাথায় রাখো ব্রো। ঠিক আছে, এখন চলে আসি চার্ট প্যাটার্নে। ঠিক আছে, চার্টে, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক চার্টে দেখতেই পাচ্ছ তোমরা লাস্ট দিন মার্কেট এইরকমভাবে পারফর্ম করেছে। এখন কথাটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে স্পাইক ধরতে হবে। ঠিক আছে, স্পাইক ধরতে হবে। কীরকম স্পাইক? ধরো মনে করো কেউ এন্ট্রি নিয়েছে এরকম জায়গায় কেউ এন্ট্রি নিয়েছিল, এখান থেকে এন্ট্রি নিয়ে এসে এখান থেকে এতদূর পর্যন্ত ক্যাপচার করেছে। ক্যাপচার করার পর যখন মার্কেট নিচে এখান থেকে নিচে নামছে, সে দম ছেড়ে দিয়েছে।
মানে সে কি এক্সিট করে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তুমি দেখো, এখান থেকে অল্প একটুখানি তুমি ক্যাপচার করতে পারলে, আর কেউ যদি এখান থেকে কেউ যদি পুট পজিশন নিত, ভালো করে ভাবো, এখান থেকে যদি পুট পজিশন নিত তাহলে তাহলে সে এত বড় স্পাইকটা ধরতে পারতো এবং কন্টিনিউয়াসলি প্রফিট হতো। দেখতে পাচ্ছ গাইস, কন্টিনিউয়াসলি পড়ে গেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো ধরাটাই হচ্ছে আমাদের ট্রেডিংয়ের মেন কাজ। ট্রেডিংয়ের মেন কাজ হচ্ছে মার্কেট যেদিকে ফ্লো হচ্ছে সেই দিকে বয়ে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে আমরা অপশান বায়ার, এটা মাথায় রাখবে ব্রো, অপশান বায়ার্স আমরা, ঠিক আছে, অপশন বায়ার্স আমরা। আমাদের দরকার উই নিড স্পাইক, ঠিক আছে, আমাদের স্পাইক দরকার। ধরো মার্কেট এরকমভাবে জিগজাগ করতে করতে এইভাবে একটা স্পাইক দিচ্ছে, এই স্পাইকে আমাদের এখানে এন্ট্রি নিতে হবে, এখানে এক্সিট করতে হবে, ঠিক আছে। এই স্পাইকটা হতে পারে 10 মিনিট ধরে হচ্ছে, কি 15 মিনিট ধরে হচ্ছে, কি 5 মিনিট ধরে হচ্ছে, ঠিক আছে। আমি 1 সেকেন্ডের কথা বলছি না যে স্পাইক দিয়ে সময় নেমে আসছে, ওগুলো স্ক্যালপাররা করে এবং ওটা খুবই ভেরি রিস্কি হয়। তো সুতরাং আমি ওসবের কথা বলছি না, আমি বলছি এই যে এখান থেকে যে কন্টিনিউয়াসলি যে ফলটা হয়েছে, এই যে এটা এক ধরনের স্পাইক বলতে পারো, বা এটা এক ধরনের ফল হচ্ছে যেখানটা তুমি কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবে, ঠিক আছে। এখন এই জিনিসগুলো ধরবো কী করে? মেন কথা হচ্ছে এটা হচ্ছে এটা একটা টপ, ঠিক আছে, এগুলো একটা টপ, এগুলো একটা টপ, ঠিক আছে। তো এই যে টপ, অনেকে আমি একটা ভিডিওতে বলেছিলাম গাইস, এইগুলোকে অতটা টপ বলার থেকে সবচেয়ে বেস্ট হবে এটাকে টপ বলা। তো অনেকে বলছে দাদা এগুলো টপ নয়, এটা টপ তুমি কী করে বলছো, বা কত মার্কেট উপরে উঠবে সেটা কীভাবে বলছো? দেখো গাইস, টপ সেটাকেই বলবো যখন কোনো একটা মার্কেট কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের মধ্যে বা কোনো বক্সের মধ্যে যখন আবদ্ধ থাকবে। দেখো এখানে একটা বক্সের মধ্যে রয়েছে, ঠিক আছে, বক্সের মধ্যে থাকার পরে যখন আমরা তো এক্স্যাক্টলি জানি না যে কত দূর যেতে পারে, উপরে তো অসীম পর্যন্ত যেতে পারে, নিচে অসীম পর্যন্ত নামতে পারে, কত দূর পর্যন্ত নামে কেউ জানে না। তো টপ তাহলে কাকে বলবো, ঠিক আছে, যখন দেখো একটা বক্সের মধ্যে রয়েছে, বক্সটাকে ব্রেক করে দিয়ে যখন উপরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি উপরে চলে যাচ্ছে, উপরে চলে গিয়ে হয়তো এখানটা রেজিস্ট্যান্স আছে, আমি আঁকিনি এখানটা, তো রেজিস্ট্যান্সের কাছে যায়ও নি, ঠিক আছে, মনে করো রেজিস্ট্যান্স এত দূর রয়েছে, এখানে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের কাছে যায়নি, তার আগেই এখান থেকে কাম ব্যাক করে ফিরে আসছে, ঠিক আছে, এখান থেকে কাম ব্যাক করছে, তাহলে এটাই কি টপ বলা যাবে? হ্যাঁ, টপ বলতে পারো। এখন টপ কোনটা তুমি বুঝবে কীভাবে? গাইস, টপ বোঝার জন্য তোমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে টপ তাকেই বলবো যেখান থেকে মার্কেট কামব্যাক করে ফিরে আসবে, ঠিক আছে, যেখান থেকে কামব্যাক করে ফিরে আসবে। এবার তারা কামব্যাক করে ফিরে আসছে, তো এখান থেকেও ফিরে আসছে, এখান থেকেও ফিরে আসছে, এখান থেকেও ফিরে আসছে, ঠিক আছে। দেখো গাইস, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই যে ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা হয়, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে হ্যামার বানাচ্ছে, বিভিন্ন কিছু বানাচ্ছে, এই যে এখান থেকে এইগুলো, বা এর মধ্যে দেখো যত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অনেক রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তুমি এখান থেকে খুঁজে পাবে, কিন্তু সেইগুলোকে কি আমাদের খেয়াল করলে হবে? আমার দেখতে হবে যে টপে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কী বানাচ্ছে। সেই কারণে টপ অনেকগুলো রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যেখান থেকে মার্কেট ফিরে আসছে, যেটা সবচেয়ে উঁচুতে, মানে এর সাপেক্ষে অনেক উঁচুতে, এখান থেকে মার্কেট ফিরে এসে এখান থেকে একটা মন্দির মতো চূড়ার মতো বানিয়েছে, সুতরাং এটাকে এখন টপ বলবো। আমরা মার্কেট হয়ে যাওয়ার পরে সেটাকে টপ বলতে পারবো, ঠিক আছে। আর তাছাড়াও মেন ব্যাপারটা হচ্ছে যখন দেখছো মার্কেট এখান থেকে উঠেছিল, উঠে আবার পুরোটাকে কভার করে এখানটায় চলে এসেছে, তাহলে এইখানটায় আমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন রয়েছে, ঠিক আছে। কারণ মার্কেট এখান থেকে ওঠা শুরু করেছিল, আবার এখানটায় এসে সাস্টেন করেছে, এখানটায় এসে দেখো, ভালো করে দেখো গাইস, খেয়াল করো, যখনই চলে এসে তখন বুঝতে হবে যে এটা আমাদের একটা চূড়া মতো বানিয়ে দিয়েছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ধীরে ধীরে আবার নিচের দিকে নামছে, তার মানে এখানটা কি সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, বুঝতে হবে এখানে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। তো সেলাররা অ্যাক্টিভ হওয়ার পর তারপর দেখো এই যে এটা তো আমাদের এখন সাপোর্ট, এটা তো এখন আমাদের সাপোর্ট, কারণ মার্কেটের নিচে নেমে চলে এসছে, নিচে নামা আসার পর সাপোর্টের কাছে দেখতে পাচ্ছ গাইস রিটেস্ট নিয়েছে, এইখানটায় সাপোর্টের কাছে রিটেস্ট নিয়ে তারপরে পড়েছে। এটাই আমি বলি যে রিটেস্টের জন্য ওয়েট করো। তোমাদের তাহলে এন্ট্রিটা কোথায় হওয়া উচিত? তোমাদের এন্ট্রি কিন্তু এই যে আমাদের সেই সাপোর্টটা, এই যে সরি হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে সাপোর্টটা ভালো করে দেখো, এই যে সাপোর্টটার কাছে যখন রিটেস্ট নেবে, রিটেস্ট নিয়ে যখন আবার মানে নিচে ফল হবে, এই যে রিটেস্ট নেওয়ার পর এই যে রেড ক্যান্ডেলটা বানিয়েছে, এইখানটায় তোমাদের কি হয়ে যাওয়া উচিত? এন্ট্রি হয়ে যাওয়া উচিত, এন্ট্রি। আমি এখানটায় বলবো না যে এইখানটায় এন্ট্রি না, একদম বলবো না, ঠিক আছে। ওটা ওখানে এন্ট্রি উচিত নয় ওখানটায়।
এইরকম জায়গায় এন্ট্রি নিতে হবে, ঠিক আছে গাইস। আর স্টপ লস কতটুকু রাখবে, স্টপ লস এরকম জায়গায় রাখবে, ঠিক আছে, এসএল এরকম জায়গায় রাখবে, ওকে। তো সেখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ফল করে গেছে আর তুমি এখানটায় এসে প্রফিট বুক করতে পারতে, বা তার আগে তুমি যদি মনে হয় এরকম জায়গা কি এরকম জায়গায় প্রফিট বুক করবে সেফটির জন্য, তো তুমি করতে পারো, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন ম্যাটার। তাহলে আমাদের এই ভিডিওর থেকে আমরা কি শিখতে পারলাম, যে আমাদের একটু ওয়েট করতে হবে ব্রো। ওয়েট কেন করতে হবে, আমি সবসময় জন্য বলি এই যে ওয়েট কথাটা মাথায় রাখবে। আমরা 10টার মধ্যে সকাল 9:15 থেকে যখন মার্কেট ওপেন হয় 10টার মধ্যেই ঝপাঝপ করে 4-5টা ট্রেড নিয়ে ফেলি, একদম করা উচিত নয়। আমাদেরকে মানে 10% নিয়ে বাড়ি ফিরতে হবে, এটা মাথায় রাখবে গাইস। 10% টাকা 4 গুণ 5 গুণ 10 গুণ করতে পারো তুমি, বা করেছো এতদিনে, কিন্তু দিস ইজ নট দ্য রাইট ওয়ে, ঠিক আছে। হ্যাঁ, যখন মার্কেট তোমাকে দিচ্ছে কন্টিনিউয়াসলি তখন তুমি নিতেই পারো, অবশ্যই নিতে পারো। কিন্তু যখন তোমার এক্সপেকটেশন থাকবে, প্রতিদিন যেন এক্সপেকটেশন থাকে যে আমি 10% নিয়ে যেন ঘরে যেতে পারি, আর ব্রোকারেজ চার্জটা যেন যত সম্ভব কম হয়, ঠিক আছে। 10-15 ট্রেড নিয়ে তারপর প্রফিটের 10% নিয়ে যদি ঘরে যাও, তাহলে তার তো মানে ব্রোকারেজ চার্জটা হচ্ছে বেশি কেটে নেবে, ঠিক আছে। তো সেই কারণে বলবো যে তুমি যদি 10,000 টাকা নিয়ে মার্কেটে ঢোকো, 10,000 টাকা নিয়ে মার্কেটে ঢোকো, তাহলে তোমার টার্গেট থাকবে কিন্তু 1K। আর স্টপ লস কত থাকবে, আমি আগের দিন বলেছিলাম, স্টপ লস থাকবে হয়তো 300 টাকা হার্ডলি, ঠিক আছে, 300 টাকা হার্ডলি, ঠিক আছে। এর বেশি স্টপ লস থাকা উচিত নয়। বা তুমি যদি আরও রিস্কি ট্রেডার হয়ে থাকো, তাহলে তুমি কি বলবো 10% স্টপ লস রাখতেই পারো, ঠিক আছে। 10% স্টপ লস মানে 1,000 টাকা, তুমি 10,000 টাকার উপরে 1,000 টাকা তুমি কি করবে, স্যাক্রিফাইস করতে রাজি আছো, ঠিক আছে। 1,000 টাকা স্যাক্রিফাইস করলে তখন তোমার টার্গেট থাকবে কত, তখন টার্গেট থাকবে কিন্তু আর 1,000 টাকা না, টার্গেট থাকবে তখন কিন্তু তোমার 3K। মিনিমাম টার্গেট থাকা উচিত 3K কি 2K, ঠিক আছে। 3K কি 2K, 3K টার্গেট রাখা উচিত, কারণ 2K রাখাটা থেকে 3K রাখাটাই বেশ ভালো। কেন, তার কারণ হচ্ছে দুটো জিনিস আমি খেয়াল করেছি, যখন তুমি টার্গেটটা কম রাখবে তখন তুমি যখন তখন এন্ট্রি নিয়ে নেবে। তোমার মনে হবে আমার কাছে 10,000 ক্যাপিটাল রয়েছে, তাহলে আমি কি করব, একটা ছোট্ট মতো জায়গায় ঢুকবো, ছোট্ট মতো এন্ট্রি করব, এখান থেকে একটুখানি ছোট্ট মতো যাবো, সময় 2,000 হয়ে যাবে, বের হয়ে আসবো। এরকম করা যাবে না। যেখানে মনে হবে, যেখানে তোমার দেখছো যে অপরচুনিটি বেশি, মানে এখান থেকে মার্কেট একটা বড় ফল হতে পারে, কি বড় একটা উপরের দিকে উঠতে পারে, তখনই তোমার কিন্তু এন্ট্রি নেওয়া উচিত সেই মানে সেই ট্রেডের মধ্যে। মার্কেট জিগজ্যাগ করছে, ভাবছো যে জিগজ্যাগের মধ্যে আমি টাকা কামাবো, সেসব জায়গায় একদম এন্ট্রি নেবে না। সেসব জায়গায় তুমি চুপচাপ শান্তভাবে বসে থাকো, ঠিক আছে। আর একবার তোমার 2K কিংবা 3K প্রফিট যদি হয়ে যায়, সেই দিনের জন্য মার্কেটকে পুরো ক্লোজ করে দাও গাইস, পুরো ক্লোজ করে দাও। তোমার কোনো প্রয়োজন নেই মার্কেটকে বসে বসে অবজার্ভ করে দেখার, যে দেখি আমি প্রেডিকশন করতে পারছি কি না, উপরে যাবে কি নিচে যাবে, একদম দরকার নেই। মার্কেট তোমাকে টেনে নেবেই গাইস, এটা একদম বাস্তব গাইস, মার্কেট তোমাকে টেনে নেবেই। আর তুমি যদি এখানে ওভার ট্রেডার হয়ে থাকো, যদি 4-5টার বেশি ট্রেড নিয়ে থাকো, তাহলে তোমার তো একদম উচিত নয় মার্কেটে আসার। মেন কথা কি গাইস, ডিসিপ্লিন মেন জিনিস, ডিসিপ্লিন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একদম তোমাকে ডিসিপ্লিন হতে হবে। মানে এক ফোঁটা এদিক ওদিক হওয়া যাবে না, যে চলো ঠিক আছে শুয়ে বসে ট্রেডিং করছি, চলো ঠিক আছে চলো শুয়ে বসে ট্রেডিং করতে পারো, কিন্তু মেন জিনিসটা হচ্ছে ডিসিপ্লিন। ওই জিনিসটাকে বলছি না, ডিসিপ্লিন এই জিনিসটাকে বলছি, যে প্রপার রুলস, প্রপার যে সমস্ত জিনিসগুলো বা যা কিছু তুমি শিখেছো সেইগুলো সব কিছু অ্যাপ্লাই করো। অনেকে বলে চলো না ট্রেড নিয়ে নিই, চলো ও হয়ে যাবে, বা অনেকে লস হয়ে যায়, যদি দিনের শেষে যদি কারো যদি লস হয়, দিনের শেষে না দিনের প্রথমে যদি কারো লস হয়ে থাকে, সে কী করবে, সেই লস থেকে রিকভারি করার চেষ্টা করবে, হুটহাট করে ট্রেড নিয়ে নেবে। আর কেউ যদি 10কে যদি 10,000-এর মধ্যে কারো যদি কোনো দিন বাই চান্স স্টপ লস লাগাতে ভুলে যায়, আর তাদের 2K কিংবা 3K যদি লস হয়, তখন তার মনে হবে চলো আরও একটু লস করি, 5K লস করি, কী আছে যায়, ঠিক আছে। আর কারোর যদি বাই চান্স 7K কি 8K লস হয়ে যায়, সে ইমোশনাল হয়ে যায়, সে তখন কী করে, আর 2K নিয়ে গিয়ে কী করো বাড়িতে, চলো 2Kও লাগিয়ে দিই। কিন্তু মার্কেট হয়তো সেই সময় রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে, কি জিগজ্যাগ করছে বা থিটাটিকি হচ্ছে, সে কী করবে, ওই 2K কেও সে মানে করে দাম মানে মার্কেটকে দিয়ে দেবে।
তো এই জিনিসটা করা যাবে না। নেক্সট দিন 2K-টা একটা বিশাল অ্যামাউন্ট, তুমি 2K থেকে 20K-ও করতে পারতে, হয়তো পরের দিন মার্কেট হয়তো এমন অপরচুনিটি দিতেই পারে, ঠিক আছে, যেমন নেক্সট আগের দিন দিল, ঠিক আছে। তো আগের দিন বলতে 27 এপ্রিল, ঠিক আছে, নিফটি ফিফটির একটা প্রিমিয়াম 10 টাকার প্রিমিয়াম চলে গিয়েছিল 120 টাকার কাছে সামথিং। তো এরকম হয় গাইস মার্কেটে, কিন্তু আমাদেরকে এই জিনিসটা ধরার থেকে মেন ফোকাস রাখতে হবে যে আমরা যেন 10 থেকে 20% প্রফিট করে যেন বাড়ি ফিরতে পারি। প্রফিট, এটা মাথায় রাখবে গাইস। তো এই জিনিসগুলো মাথায় রাখবে গাইস। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।